আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ ফিরে আসবে? না, আমরা তো ফিরে আসতে দিব না। তামাবিল বর্ডার ক্রস করে আপনি ঢুকে গেলেন আর মানুষ রিসিভ করবে আপনাকে, এত সোজা? বাস্তবতা মেনে নিতে হবে ভাই, তুমি রিয়েলিটি মেনে নাও। আমাদের বাপ চাচারা বলছে যে হাসিনের পতন এটা আমরা দেখে মরতে পারবো না, তো এটা আল্লাহ তো করে দিছে। যখন আন্দোলনে পালাইছিলাম, লুকাইছিলাম, বনে জঙ্গলে যখন ছিলাম, তখন হাসিনের বয়স গুনছি। এখান থেকে সে যদি আর 20 বছর বাঁচে, এই 20 বছর পালাই থাকা যাবে কিনা বুকে হাত দিয়ে বলতে পারবো বঙ্গবন্ধুর বাড়ির একটা ইটও আমি খুলিনি। রাজনীতিতে যুক্ত হবেন? আমার কাছে যেটা মনে হয়, নির্বাচন হবে কি হবে না এটাও আসলে কনফার্ম করে বলা যায় না। আমি আসলে বিচার চাই, বিচারে যে বাঁচবে, যে মরবে, যে ফিরে আসবে। দর্শক, সময় টেলিভিশনে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। নানা সময় তিনি ছিলেন আলোচনায়, নানা সময় শিকার হয়েছেন সমালোচনায়, কিন্তু বেশ কিছুদিন মনে হচ্ছে তিনি কিছুটা আড়ালে। আসলে কাফি কোথায় বা কেমন আছেন একটু তার কাছ থেকে জানতে চাই, আশা করি ভালো লাগবে। কাফি, স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। মানে যাচ্ছে কেমন সবকিছু? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই যাচ্ছে, ভালো আছি। ভালো আছেন? ভালো, হারিয়ে যায়নি, আড়াল হয়েছিলাম একটু আর কি। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম যে আসলে আমার প্রশ্ন না, একসময় কাফিকে সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব দেখা যেত, অ্যাক্টিভ দেখা যেত। এখন আগের মতো আর কাফিকে আসলে খুঁজে পাওয়া যায় না। কেন? কাফি কোথায়? না, ব্যাপারটা হয়েছে কি যে 5 তারিখের আগে অনেক দেখা যেত। 5ই আগস্টে আগে, মানে গণ অভ্যুত্থানের আগে। তো এর আগটা দেখা গেছে যে কোনো টপিকস আসলেই মানে লাফিয়ে পড়তাম, এরকম একটা ব্যাপার ছিল। একটা ব্যাপারে নিউজ হতো, ওটা নিয়ে একটা কন্টেন্ট বানানোর যে একটা পাগল, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, যে বানাবো, কালকে বানাবো, এরকম বানাবো, একদিন 2-3টাও বানানো হয়তো। তো এখন তো আসলে হচ্ছে কি, বয়স হচ্ছে বা সিনিয়র হচ্ছি, একটা ব্যাপার কাজ করে যে চাইলেই একটা বিষয়ে কথা বলা যায় না, যেহেতু আমাদের কথা অ্যাটলিস্ট কিছু মানুষ তো শোনে, তো অথেন্টিকিটি একটা বিষয় থাকে। তো তখন দেখা গেছে সব বিষয়ে কথা বললে একদম আলোচনায় থাকা যেত, সমালোচনায় থাকা যেত, মানুষের ওয়ালে থাকা যেত। তো এখন তো দেখা গেছে বাইসা কথা বলতে হয়, ওই জন্য একটু বেশি কথা বলা হয় না। আর এছাড়াও হচ্ছে মানে অফলাইনে বেশ কিছুদিন থাকা হয়েছে আর কি। আর আমার উপর থেকে যে ঝড়ঝাপটা গেছে, ওটাও একটা ইফেক্ট বলা যায় আর কি, যে মানুষের আসলে দুর্বলতার জায়গা বা সিম্পেথির জায়গা বলেন বা আপনার কোমলতার জায়গা, ওটাই হচ্ছে পরিবারের উপরে তো আসলে মানুষের বড় কোনো জায়গা থাকে না। তো ওটার উপরে যখন আসলে অ্যাটাক আসলো, তখন থেকে মানে একটা ধাক্কা বলা যায় আর কি। তো এখন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছি, ভালোই যাচ্ছে, পরিবার নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি। ঝড়ঝাপটার কথা অবশ্যই আসবো, তার আগে একটু বলতে চাই, ধরুন 5ই আগস্ট আগে বলুন আর এখনো বলুন, আপনি বিভিন্ন আলোচনা বা বিভিন্ন বিষয়ের প্রতিবাদ করে কন্টেন্ট বানাতেন আর কি। তো 5ই আগস্টের পরে কি আসলে সমালোচনা বা প্রতিবাদ করার মতো কিছু হচ্ছে না যে আপনি কন্টেন্ট বানাতে পারছেন না? নিঃসন্দেহে না, হয়েছে কি 5ই আগস্টের আগে প্রতিবাদ জিনিসটা এখনো অলওয়েজ চলছে, ওটা চলবে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন। ন্যায়ের পক্ষে কথা বলেই তো আসলে এই জায়গাটায় আসা, যৌক্তিক কথা বলে আর কি। যৌক্তিক কথা বলেই হচ্ছে সময়ে আসছিলাম অনেক আগে পরিচিত জায়গায়। তো এরকম বড় কোনো টেলিভিশনে বলেন বা এভাবে কথা বলেন, সেটা সময় দিয়েই শুরু হয়েছিল। তো এছাড়াও অন্য কোথাও যাওয়া হয় নাই। যেটা বললেন যে প্রতিবাদের জায়গা, যে 5ই আগস্টের পরে কি প্রতিবাদের জায়গা হয় নাই বা ক্রিয়েট হয় নাই, না হয়েছে অবশ্যই, নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আসলে একটা ব্যাপার কাজ করে, ধাক্কা লাগে ভিতরে, যে দেশের জন্য কথা বললাম, স্বৈরাচারের আস্তানা ভাঙতে গেলাম, এগুলো রেকর্ড হয়ে থাকবে, অসুবিধা নেই, যেটা করছি সেটা তো সবাই জানে। তো যার জন্য আমার পরিবারের উপরই তো ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা আসলো, আমি জানি না, একটা অংশ বলে যে আমার নিজের ঘর আমি নিজে পুড়াই দিছি, এটা মানুষ বলে, দেখি কমেন্টও, চোখ তো আর বন্ধ করে রাখা যায় না, দেখা যায়। আমি জানি না আসলে তারা কি জন্য বলে যে আমি আমার ঘর পুড়াই দিছি। আপনি নিজে তো আমাকে ফোন দিছিলেন বা আমার এলাকায় ফোন দিছিলেন, যখন পুড়িয়ে দেওয়া হয় তখন আমি ঢাকাতে। যাই হোক, এটা যেরকমটা আমরা বলি না বাংলা ভাষায় যে ধানের ভিতরে চিটা থাকে বা আমার ফিঙ্গার সবগুলো সমান না, এরকম নানান কথা থাকবে, এটা স্বাভাবিক। তো ওই যে একটা ধাক্কা, সম্পূর্ণ ঘরটা পুড়িয়ে দেওয়া বাইরে থেকে লাগিয়ে, তো ওই জায়গা থেকে মাঝে মাঝে মনে হয় যে কাদের জন্য কথা বললাম, কাদের জন্য কি করলাম। দিন শেষে তো লস হচ্ছে। দিন শেষে দেখেন আমার পরিবারে সবাই ছিল, আমার মানে আমার নিজের পরিবার এবং ভাই ভাবি, তারাও আমার নিজেরই পরিবার, মানে আমরা সবাই মিলে ওই ঘরটাই বসবাস করতাম। তো ঘরটা পুড়িয়ে দেওয়ানে অ্যাটলিস্ট 45 থেকে 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তো গভর্নমেন্ট থেকে কিন্তু আমি হেল্প পাই নাই।
তো তখন মানুষের যে চিন্তা থাকবে যে আপনি যৌক্তিক কথা বললেন, কতক্ষণ হচ্ছে বলা যায়, কতক্ষণ বলা যায় বলতে আমি বুঝাচ্ছি যে যৌক্তিক কথা বলে বলে এসে তো আমার এই ক্ষতিটা হয়েছে। আমার মতো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এরকম আমার মতো প্রতিবাদ করে না, নিজস্ব লাইভ ডেইলি স্টাইল ভিডিও করে। তো আমি করলাম কি বিবেকের তাড়নায় যে মানুষের পক্ষে, দেশের পক্ষে, লাল সবুজের পক্ষে, বাংলাদেশের পক্ষে কথা তো আমাকে বলতে হবে, বিকজ এই দেশটা তো আমার সবার, আপনার আমার সবার আর কি। তো অন্যরা না বললে, অন্যরা কি বললো না বললো ওটা তো আমার দেখার বিষয় না। আমার দেশে কোন জায়গায় কি হচ্ছে এটা দায়িত্ব আপনার আমার সবার। আপনি আপনার জায়গায় বলবেন না বলবেন এটা আপনার ইস্যু। আমি আসলে এটা বসে থাকা যায় না এরকম একটা ব্যাপার। তো অন্যায় অনিয়ম হলে কথা বলার চেষ্টা করি। তো সেই কথা বলার চেষ্টা করতে গিয়ে তো আসলে দিন শেষে পরিবার এত বড় লস হলো। তো ওই একটা ধাক্কা কাজ করে, কিন্তু ওটা আসলে কাজ করলে তো হবে না। ওরকম বিপ্লবীদের আসলে সরবরাহ হয় বিপ্লবীরা, আর বিপ্লবীরা তো আসলে অনেকবার মরে যায়, অনেকবার জীবিত থাকে, এরকম একটা ব্যাপার। এখন এই কথা শুনেও অনেকে কমেন্ট করবে যে তুমি কিসের বিপ্লবী। আসলে আমি জানি দেশের জন্য কন্ট্রিবিউশন কতটুকু আমি করছি, বা আমার সহযোদ্ধারা জানে। আমরা কথা না বললেও তো পারতাম। সাপোজ ধরেন গণ-অভ্যুত্থানের সময় লাস্ট টাইমে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিক ফিগার বের হয়ে আসছে। তো এরা যদি শুরুতে আসতো তাহলে কিন্তু এত লাশ পড়তো না। মানে আমরা এখন এই সেটে বসে আছি, আমি কথা বলছি, সবাই মিলে কথা বললে কিন্তু এই সাউন্ডটা জোরে হবে। তো ওই গণ-অভ্যুত্থানে যখন লাশ পড়তেছে, গুলি হচ্ছে, তখন যদি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আসছে, কিন্তু তারা কিন্তু পরে আসছে। শুরুতে মাঠ পর্যায়ে রিসার্চ করলে আমাকে দেখতে পাবেন, সালমান মুক্তাদিরকে কথা বলতে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় লিলিপুর ফারানকে কথা বলতে দেখবেন, তারপর মহিউদ্দিন রনিকে কথা বলতে দেখবেন। এরা কিন্তু শুরু থেকেই আসছিল। এরপরেও আরও অনেকে পরে আসছে, কিন্তু সব মানুষগুলো যদি শুরু থেকে, আর আমি তো শুধু গণ-অভ্যুত্থানের জায়গা থেকে এসে যে স্বৈরাচারের বিপক্ষে কথা বলছি সেরকমটা কিন্তু না। আমি কিন্তু অনেক আগ থেকেই কথা বলে আসছি। যখন ভিপি নূর ভাইয়েরা ঢাবিতে 18 সালে যখন আন্দোলন সংগ্রাম করে, তখন থেকে কিন্তু আমি তাদের সাথে ওঠা বসা করছি। তো দিন শেষে হচ্ছে যতদিন বেঁচে আছি বাংলাদেশের পক্ষে আছি, কথা বলে যাবো ইনশাল্লাহ। তাতে আমার সর্বহারা হোক আর থাকুক বা না থাকুক। আচ্ছা, ওই যে ভিপি নূর বা সেই আন্দোলনের প্রসঙ্গগুলো তুলবো, আমার আছে পয়েন্টে আজকে। কিন্তু এমনটা কি হয়েছে নাকি যে কাফির ঘর পুড়ে দেওয়ার পর কাফি অনেকটা আসলে ভয় পেয়ে চুপ হয়ে গেছে? না, ভয় পাওয়া না, আমরা তো আপনার সাথেও আমার গণ-অভ্যুত্থানের সঙ্গে যোগাযোগ হয়েছে। ভয় পেলে তো আসলে আর উঠতামই না, এরকম একটা ব্যাপার ছিল। তো ভয়কে তো আমরা জোর করে ফেলছি। আমাদের কত সহযোদ্ধারা হাত হারাইছে, ডাবল হাত হারাচ্ছে। তো ওটা ভয় পাওয়ার আর কিছু নাই। আমি তো অপরাধ করছি না, দেশের জন্য কথা বলছি, ভয় পাওয়ার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে যে একটা ধাক্কা তো কাজ করে, যে পরিবারকে মুখ দেখাতে পারি না, এরকম একটা ব্যাপার কাজ করে, যে তুমি কি করলা যার জন্য ঘর বাড়ি সব শেষ হয়ে গেল, অ্যাটলিস্ট আমরা ভালো নাই, এরকম তো একটা ব্যাপার তো উঠে। তো ওটা মানে হচ্ছে কভার করে এখন উঠতে পারতেছি, ভালো হচ্ছে এই আর কি। না, শুরুতে আপনি একটা কথা বলছিলেন না, যে অনেকে বলে যে আমি আমার ঘরে আগুন দিয়ে দিয়েছি। আবার লোকে তো এটাও বলে, আমি শুনছি যে আপনি ঘর পুড়ে যাওয়ার পরে সরকার থেকে কোটি কোটি টাকা পেয়েছেন বা নিয়েছেন, সেটা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক। আসলে আপনি কত টাকা পেয়েছেন? রাইট, এখন গভর্নমেন্ট থেকে কোটি কোটি টাকা আমাকে দিলে সেই নথিপত্র তো গভর্নমেন্টে আছে। গভর্নমেন্টের সম্পত্তি তো কারো ব্যক্তি সম্পত্তি না, ওটা চাইলেই কেউ আপনাকে, যেরকম এই গিলাসটা কেউ আমাকে গিফট করছে, তো এটা তার নিজস্ব সম্পত্তি। আমি আসতেছিলাম, কক্সবাজার যাচ্ছিলাম, সে আমার গাড়ি থামায় তারপরে তার বাসার সামনে থেকে এটা দিয়ে দিছে, থ্যাংক ইউ তাকে। তো এটা তার নিজস্ব সম্পত্তি। এখন গভর্নমেন্টের টাকা আপনি চাইলে দিয়ে দিতে পারবেন না। আপনি এভাবে দিয়ে দিলে ওটার নথি থাকে, কাগজপত্র থাকে, অনেক প্রসেস আছে। তো যারা বলে কোটি কোটি টাকা পাইছেন, আমরা গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করি না। আমি আমার জায়গা থেকে বলবো পাই নাই, কিছুই পাননি, কোনো সহযোগিতা পেয়েছেন? এখন পর্যন্ত পাইনি। এখন পর্যন্ত পাননি। বছর তো হয়ে গেল না? কতদিন হয়ে যায়? 1 বছর না, 8-9 মাস। 8-9 মাস হয়ে গেছে। একটু সেই আসলে এটা আপনার জীবনের সবচেয়ে সবচেয়ে বিভীষিকাময় রাত ছিল হয়তো, সেই প্রসঙ্গটা আসতেছে। আসলে সেদিন কি হয়েছিল, বা আপনি তো ঢাকায় ছিলেন? বিভীষিকা বলতে হয়েছে কি, আমি এখনো আমার একটা ফ্রেন্ডের বাসায় থাকি। তো ঘর এখনো তো তুলতে পারি নাই, তবে প্রসেস হচ্ছে এখন আর কি, বাড়ি করার প্রসেস হচ্ছে। ওই থেকে আমি আমার বাসায় যে 8-9 মাস, 7-8 মাস হয়েছে, ফেব্রুয়ারিতে তো হয়েছে, তো 7-8 মাস হয়েছে। তো তা থেকে আমার মনে হয় আমার বাসায় আমি মনে হয় 1-2 রাত থাকছি আর কি, সবার সাথে, বাবা মার সাথে। হ্যাঁ, এছাড়া এই বাকি দিনগুলো আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকছি। তো ওইখানে আসলে আমি থাকতে পারি না, এরকম একটা ব্যাপার। আমার আসলে কষ্ট হয়, কান্না আসে, যে
আমার বাবার ওই চাকরিটাও ফেব্রুয়ারি মাসে চাকরির মেয়াদ শেষ হয় আর কি, কর্মদিবস। তো আমার নিজের কাছে খুব লজ্জাবোধ বা অপরাধী ব্যাপারটা কাজ করে যে আমি যদি স্বৈরাচারের বিপক্ষে কথা না বলতাম, আমি যদি স্বৈরাচারে আস্তানা 32 নম্বর ভাঙার সাথে সামিল না হতাম, যারা আসামি তারা 2 জন আসামি, তাদেরকে আমি নিজ থেকে কোনো মামলা দেইনি। পুলিশ তার নিজ দক্ষতায় খুঁজে বের করছে যে ওই রাতে 12টা থেকে 2টা পর্যন্ত কারা আসছে। 2 জন আসছিলেন। তো তারা দেখে যে তারা ছাত্রলীগ করে, ক্যাম্পেইন করে, তারা ছাত্রলীগ পোস্টেড। তো তারা 160-তে উচ্চ আদালতও বলছে যে কাফি ধানমন্ডি 32 এবং ছাত্র জনতার আন্দোলনে ছিল বলে তার ঘর বাড়ি পোড়াই দিছি। তো এখন এই আমি আন্দোলন সংগ্রাম না করলে তো এই ক্ষতিটা হইতো না। তো ওই জায়গা থেকে আমার নিজের কাছে খুব অপরাধী মাঝে মাঝে মনে হয় যে আমি এটা না করলে তো আমার পরিবার সর্বহারা হতো না। তো ওই জায়গা থেকে মাঝে মাঝে কষ্টের জায়গা থেকে এখনো বাসায় আমি থাকি না আর কি, ফ্রেন্ডের বাসায় থাকি। তো এখন ঘর বাড়ি উঠানোর প্ল্যান পরিকল্পনা হচ্ছে, হয়ে গেলে সবার সাথে মিলেমিশে থাকবো ইনশাল্লাহ। তাহলে আপনার ফ্যামিলি কোথায় থাকছে? ফ্যামিলি না, ওখানে থাকার জায়গা আছে। আমি তো আমার মানে ওই জ্বালা যাতনাটার জায়গা থেকে থাকতে পারি না। অপরাধ বোধ হয় যে আসলে কি থেকে কি হয়ে গেল, এরকম একটা ব্যাপার। আর যারা বলে যে নিজের ঘর নিজে পোড়াই দিছে, আমি আসলে এটা কোন পাপের শাস্তি আমি আসলে জানি না। কখন কিভাবে শুনলেন যে আপনার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে? আমি শুনেছি যে আগুন লাগানোর আগে মনে হয় বাইরে থেকে তালা মেরে দিয়েছে বা রশি দিয়ে বাঁধা ছিল। রশি দিয়ে বাঁধা ছিল একটু একদম। আপনি তো ঢাকায় ছিলেন, তো সেখান থেকে পুরো বিষয়টা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কখন জানলেন, কখন গিয়ে পৌঁছালেন, কি দেখলেন ওই সময়? ফেব্রুয়ারি মাসটা তো আসলে একটা জমজমাট মাস ছিল। একদিকে বই মেলা আর একদিকে বিপিএল, সব মিলিয়ে একটা আনন্দ উৎসবের দৌড়াদৌড়ি। আমি নিজেও চট্টগ্রাম, সিলেট, ঢাকা এরকম দৌড়াদৌড়ি করছি। বিপিএল এর সাথে একটা আনন্দের ইয়ে ছিল। তো এটা আসলে তো কখনো চিন্তাই করিনি যে এত বড় কিছু একটা ঘটবে। তো আমার ওই যে ছোট ভাই ভাইদার ওরা এরকম মনে হয় 1টা-1.5টার দিকে আর কি এভাবে আমার ফ্যান চলতেছিল। তো আমি ফোনে আলাপ পাইনি যে আমাকে কেউ ফোন দিচ্ছে বা হোয়াটসঅ্যাপে। দরজায় নক করলো, তখন গেট খুললাম, তখন উনি বলে যে ভাই আপনাকে বাড়ি যেতে হবে। তখন আল্লাহ মাফ করুক, আমার পরিবারের মেম্বারদের মহান আল্লাহ তাআলা নেক হাত বাড়াই দিক। তো আমি প্রথমেই চিন্তা করছি যে আমার পরিবারের হয়তো কেউ মারা গেছে, এরকমটা আমার কাছে প্রথমে মনে হয়েছে। এছাড়া তো আমি আসলে আর কিছু দেখি না। হঠাৎ করে এসে বললো যে আপনাকে বাড়ি যেতে হবে। বললাম কি হয়েছে বলেন। তো ওনারা বলে না। তখন হচ্ছে আমি ডাটা অন করে তখন দেখলাম হোয়াটসঅ্যাপে ভিডিও আসতেছে যে আগুন জ্বলতেছে। তো তখনও আমার কাছে মনে হয়েছে ঘরের এক পাশ থেকে আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস আসছে, নিভাই দিছে। তো আমার যেতে যেতে সকাল 10:30-11টা বেজে যায়। এর মধ্যে কি ফ্যামিলির সাথে কথা হয়নি? এর মধ্যে ফ্যামিলির সাথে কথা হয়েছে যে আমার বাবা ওই সময় ফোনে কান্না করতেছিল। আমি আমার বাবার এরকম জল এর আগে দেখিনি কখনো আমার বড় ভাইয়ের। এবং ওখানে গিয়ে নামার পরে যে কান্নাকাটি, এটা এর আগে আমি আমার এই জীবদ্দশায় কি মানে আমি এতটুকু বয়সে দেখিনি। আমি ওখানে গিয়ে নামার পরেও আমি কিছু জানি না। আমি স্পষ্ট দেখার পর ভিতরটাই হয়ে গেছে যে এই আস্ত একটা ঘর শেষ। ওখানে গিয়ে আমি জাস্ট স্তব্ধ হয়ে গেছি যে এই ঘটনা ঘটে গেছে। তো ওই জায়গা থেকে এটা আসলে যার ভাই যার যায় সেই আসলে বুঝে। ওই ঘর কম দামি হোক বড় দামি হোক, ওখানে আমাদের ছোটবেলা থেকে মেমোরাইজগুলো থাকে। তো ওটা পর একটা ধাক্কা তো থাকে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন ওভারকাম করে উঠতেছি। আচ্ছা ঠিক আছে, আসামিদের ব্যাপারে একটু জানতে চাই। আসামি তো বলেছেন যে আপনি মামলা করেননি, কিন্তু পুলিশই মামলা করে তাদেরকে গ্রেফতার করেছে। অনেকে দেখা গেছে কি যে এটা তো কে পড়ছে, আওয়ামী লীগ করছে, এরকম একটা র্যান্ডমলি একটা উত্তর আসে। তো আমি তো কোনো একজন ব্যক্তিকে যে আমি ফাঁসাই দেবো ওই মেন্টালিটির পার্সন আমরা না, বা আমিও না। অনেকেই বলছে ধারণা করছে ও হতে পারে, আমাদের জায়গা থেকেও হ্যাঁ সে করতে পারে, কিন্তু আমাদের পরিবার থেকে বা আমার জায়গা থেকে কাউকে নাম মেনশন করে কোনো বা ওই যে বলে না কি অজ্ঞাতনামা মামলা বা এরকম কোনোই মামলা আমরা করিনি। আমরা পুলিশ উপরে ছেড়ে দিছি যে আপনারা বের করেন। তারা 1 মাস বসে অ্যানালাইসিস করে তারপরে বের করছে। তারা সিস্টেমটা করছে কি, তারা সিম কোম্পানির কাছে সেল চেয়ে মনে হয় কীভাবে যেন করা যায়। ওই টাইমটুকুতে ওই তারিখের ওই টাইমটুকুতে তারা দেখছে যে এইখানে কে কে আসছে আশপাশে, আমার বাড়ির ওই এলাকার ভিতরে রাতে মধ্যরাত যেহেতু কে কে কোন সিম আসছে এটা পুলিশ পারে আর কি। তো তারা দেখে যে 2টা নাম্বার আসছে, ওই 2টা নাম্বার পরবর্তীতে তারা এনআইডি কার্ড বের করছে, মিলেছে সবকিছু জাস্টিফাই করে তারা কি করে সব। এটা আইনের হাত অনেক লম্বা, তো তারা চাইলে পারে। তখন মিলিয়ে দেখা যায় ব্যাটে বলে সব মিলে গেছে। তখন তো তাদেরকে 1 মাসের মাথায় গিয়ে ধরছে আর কি। এরপর তো তারা স্বীকারই করছে। যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে আপনি চিনেন, পরিচিত? আমি এর আগে কখনো তাদেরকে দেখিও নাই বা চিনিও না আর কি।
কিন্তু আমি যদি ভুল না করি, আমার মনে আছে যখন আন্দোলন চলছিল জুলাই আগস্ট, আপনি যে পালিয়েছিলেন বন জঙ্গলে, তখনও কিন্তু আপনার বাসার উপর থ্রেট এসেছিল। যারা থ্রেট দিয়েছিল এরা কি তারা? না, তারা না, ওনারা আমার কলাপাড়া থানা এরিয়ার ভিতরে ওনারা বিশাল বড় মানে বহন নিয়ে মিছিল মিটিং করতে আসছে। কিন্তু ওনারা যারা, তারা ওই ছাত্রলীগেরই, কিন্তু ওই সময় তো আমি ছিলাম না, এর ভিতরে তারাও থাকতে পারে। কিন্তু যাদেরকে ধরা হয়েছে তারা নিজেরাই স্বীকার করছে আমরা করছি। এবং যেই তেল দিয়ে হচ্ছে যেই বাইক ব্যবহার করা হয়েছে, যেই বাইকে করে আমার বাসায় যাওয়া হয়েছে, তো সেই বাইকও এখন জব্দ আছে। এবং হচ্ছে গিয়ে আপনার যেই দোকান থেকে তেল ক্রয় করা হয়েছে সবই পুলিশ 160 করছে, উচ্চ আদালতে জবানবন্দি নিয়েছে আর কি। মিথ্যা কোনো কিছুই না, কিন্তু তবু কেন মানুষ আমাকে বলে যে আমি আমার ঘর পোড়াই দিছি। শুরুর দিকে আপনি একটা কথা বলছিলেন যে আমি তো শুধু জুলাই আগস্টে আন্দোলন করিনি, আমি অনেক আগে থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত। যেমন আমি দর্শকদের একটা ছবি দেখাতে চাই, যে ছবিগুলো আসলে আপনিও পোস্ট করেছেন। যেমন এই আমি দেখতে পাচ্ছি আপনি আছেন পেছনে, এবং এটা মনে হয় নাহিদ, যে এনসিবির মানে নাহিদ ভাই, নাহিদ আমাদের সাবেক উপদেষ্টা ভাই আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে সাবেক ভিপি নূর, এবং পেছনে আমাদের উপদেষ্টা, বর্তমান উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভাইকে দেখতে পাচ্ছি। এগুলো কত আগের ছবি বা কখনকার ছবি? এটা মনে হয় 18 শেষের দিকে 19-এর শুরুতে এরকম। আবরার ফাহাদকে যখন বুয়েটে যখন পিটাইয়া মারলো নির্মম ভাবে, আবরার ফাহাদকে মহান আল্লাহ তাআলা তার গুনাহ-খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। সেই সময় আর কি আমি ওই যে বললাম, এর আগেও একটু বলছিলাম না যে আমি তো জুলাই আগস্ট থেকে ব্যাপারটা হয়েছে কি আমার সাথে কেমন যেন মানে লাখ খারাপের একটা ব্যাপার গেছে। যে বইমেলায় আমি একটা মেয়ের সাথে হ্যান্ডশেক করছিলাম, ওটা নিয়ে তুমুল সমালোচনা যে কাফি জুলাই আগস্ট আন্দোলন করে এসে বই লিখে এখন বইমেলায় গিয়ে নষ্টামি করছে, এরকম একটা ব্যাপার। মানুষ ভাবে যে জুলাই আগস্ট আন্দোলন করে কাফি লেখক হয়ে গেছে। আমার বই বের হয়েছে আরো অনেক আগে, আর বইমেলা গেল রিসেন্ট। তো মানুষ আসলে তো মানুষের ব্যাকগ্রাউন্ড বা হিস্টোরি জানে না। তো এই আসিফ ভাই বলেন উপদেষ্টা, এই নাহিদ ভাই বলেন, বাকিবিল্লা বলেন, ভিপি নূর বলেন, এদের সাথে সম্পর্ক আমার 2018 সাল থেকে। এদের সাথে আমি যে এই যে মানে প্রতিবাদী যে কথাগুলো বলি, এটা আমার ইন্সপিরেশন ভিপি নূর। আমি তার কাছ থেকে শিখছি, আমার বলতে অসুবিধা নাই। কারণ 2018-19 সালে ভিপি নূর হাসিনার এগেইনস্টে কথা বলতেন। টিভি চ্যানেল, মিডিয়া, নিউজ পোর্টাল, ভিডিও করা, ওই সময় 18-19 সালে হাসিনার বিপক্ষে কথা বলা, ভিডিও প্রচার করা, এটা সো টাফ ছিল। এটা করতো না অনেক সাংবাদিকরা, বা ইগনোর করতো। এভাবে সরাসরি হাসিনার বিপক্ষে টিএসসিতে দাঁড়ায় বিভিন্ন স্লোগান দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, সেটা মিডিয়াতে প্রচার করবে, এটা হইতো না। আমার একটা ক্যামেরা ছিল, ক্যানন 700D DSLR ক্যামেরা, ওটা নিয়ে আমি যাইতাম আর কি। ওটা নিয়ে এই যে পাশে সিফাত আছে, ভিপি নূর, এদেরকে আমি বাকি ভাই, নাহিদ ভাই, ওই সময় ছিল রাশেদ ভাই গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের। তো সেই 18 সাল 19 সালে থেকেই তাদের সাথে ওটা বসা। তো ভিপি নূর ভাইকে, তো জোনায়েদ সাকি যে আছে, তিনিও নূর ভাইদের কাছে আসতেন আর কি। আসতেন বলতে কথাটা এভাবে না, মানে সম্মতি জানানোর জন্য বা সম্মতি জানানোর জন্য। তারপর আসিফ নজরুল স্যার যিনি, তিনিও হচ্ছে নূর ভাইকে, যখন নূর ভাই তো অনেক মার খাইছে, তো তখন তারা আসতেন, আক্তার ভাই। তো এরা আমি ওই তখন এদের সাথে ওঠা বসা করে আসছি ওই সময়, ওই তাদের সাথে সম্পর্কটা ওই জায়গা থেকেই আর কি। তখন নূর ভাইকে দেখতাম স্পষ্ট কথা বলতে বা অন্যায়ের বিপক্ষে কথা বলতে। তখন আমি তো হচ্ছে ওনাদের সাথে যাইতাম, নূর ভাই আমার কাঁধে হাত দিয়ে বলতো, ভাই তুমি ডাকসুতে আইসো, বা হচ্ছে ওই সময়টা তাদের অনেক মানে ভয় ভীতির বা ইয়ার ছিল, ছাত্রলীগ স্ট্রং ছিল। তো ওই সময়টা থেকেই আমি কথা বলাটা আসলে তার কাছ থেকে শেখা, যে আসলে কিভাবে সত্য কথা বলতে হয় বা জোর খাটাইয়া চোখ রেখে, ওই জায়গা থেকেই তাদের সাথে ওঠা বসা এবং কথাগুলো শেখা। তো এই যে নাহিদ ভাই বলেন, আসিফ ভাই বলেন, এদের সাথে সম্পর্কটা আসলে নূর ভাই এখনো ভালোবাসে, ভালো জানে, ওই জায়গা থেকেই তাদের সাথে সম্পর্ক। ওনাদের সঙ্গে আপনার পরিচয় হলো কিভাবে? আসিফ, নাহিদ ভাই কিংবা ভিপি নূর? ওই যে 18 সাল থেকে তাদের সাথে আন্দোলনের মাধ্যমে, আন্দোলন থেকে পরিচয় হয়েছে। আর গণঅভ্যুত্থান হয়েছে কত 24 সালে। তো মানুষ তো ভাবে যে কাফি গণঅভ্যুত্থান করে বই লিখে ফেলছে, কাফি গণঅভ্যুত্থান করে নায়ক হয়ে গেছে, বা হচ্ছে যে কি বলে আর কি নেতা হয়ে গেছে, নায়ক না সরি নেতা হয়ে গেছে। যে ভাই আমরা তো আন্দোলন সংগ্রাম সিলসিলা অনেক আগের, সিলসিলা আপনার এই চলাফেরা কথা বলা এগুলো অনেক আগের। মানুষ হয়তো এই গণঅভ্যুত্থানের পরে ফ্রন্টে যারা ছিল তাদেরকে চিনে, কিন্তু আমরা তো আন্দোলন সংগ্রাম, দেশের হয়ে কথা বলা এগুলো অনেক আগ থেকে তো বলে আসছি। আচ্ছা কাফি ভাই, একটা প্রশ্ন করতে চাই, আমি জানি না প্রশ্নটা আপনি কিভাবে নেবেন। ধরুন আগস্টের পরে অনেকে এই কথাটা বলার চেষ্টা করে
যে জুলাই আগস্ট যে আন্দোলনটা সেটা আসলে অনেক আগে থেকে পরিকল্পিত, সেটারই একটা কর্মপরিকল্পনার ফসলই হচ্ছে জুলাই আগস্ট আন্দোলন। ধরুন আমি আপনার সঙ্গে দেখতে পাচ্ছি যে আসিফ ভাইয়ের ছবি, আমি দেখতে পাচ্ছি যে নাহিদ ভাই বা ভিপি নূর আছে, এবং অনেক আগে থেকেই আপনারা কিন্তু একসাথে ছিলেন। তাহলে কি তখন থেকে আসলে আপনাদের মধ্যে এমন কিছু ছিল যে আমরা সরকার পতন আন্দোলন করব, বা এই ধরনের যেটাকে বলে যে পরিকল্পিত একটা আন্দোলনের ফসল হচ্ছে জুলাই আগস্ট, এই ধরনের কিছু কি আসলে ছিল? আপনি আসলে কি বলবেন বিষয়টাতে? ভাই বিগত 2 টার্মের যে নির্বাচন, সেটা তো আপনি আমি অ্যাটলিস্ট কিছু না কিছু তো অবগত যে আমরা নির্বাচনের পরে শুনতে পাই যে আমার দাদাও ভোট দিয়ে ফেলছে, আমার অমুক চাচা মৃত সেও ভোট দিয়ে ফেলছে, বা দিনের ভোট রাতে হয়, এগুলো আমরা তো দেখে আসছি। তো এই যে ভিপি নূর ভাইরা, এরা 18 সাল থেকে বা এর আগে থেকেও স্বৈরাচারের এগেনিস্টে কথা বলছে, বা এই যে আন্দোলনটা গণ অভ্যুত্থানটা যে হলো, এটা কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে আস্তে আস্তে করে সরকার পতন হলো। তো কোটা সংস্কার থেকেই কিন্তু ভিপি নূর বা গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদ, কোটা সংস্কার থেকে 18 থেকে ভিপি নূর কিন্তু উঠে আসছে 18 থেকে। তো এখন ঘটনা হচ্ছে যে আপনাদের প্ল্যান অনেক আগে ছিল কিনা, এরকম একটা ব্যাপার। এই দেশে তো অনেক অন্যায় অনিয়ম হয়েছে, নির্বাচন ঠিকভাবে হয় নাই, অনেক জায়গায় দেশের টাকা বাইরে পাচার বা অনেক অন্যায় অনিয়ম হয়েছে, একনায়কতন্ত্র যে ব্যাপারটা। তো এরপর তো ওই আন্দোলন চলমান, এরপর ভিপি নূর ভাই নিজে দল গঠন করা, যে যার মতো হয়ে যাওয়া। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো আসলে কেউ না কেউ থাকে কথা বলার, বা অনেক ছাত্রছাত্রীরা, এই তো আসিফ ভাইয়েরা নূর ভাইয়েরা বের হয়ে গেছে, আসিফ ভাইয়েরা তো ছিলেন, তো তারাও হয়তো এরপরে ছাত্র অধিকারে ছিলেন না, নিজের জায়গা থেকে বা অন্য সংগঠন থেকে আপনার কথা বলছেন। তো কিন্তু এটা অনেক আগ থেকে সরকার ফালানোর প্ল্যানিং না, এটা হচ্ছে কি এইবারও যে সরকার পড়ে যাবে এরকম কিন্তু মেন্টালিটি বা এরকম চিন্তাধারাও কিন্তু কারো ভিতরেই হয়তো ছিল না। কারণ তারা ছাত্ররা চাচ্ছিল যে কোটা সংস্কার করা হোক। যখনই দেখা যাচ্ছে যে ওই যে রংপুরে ইংলিশ ডিপার্টমেন্টের এক বোনকে না ভাইকে যেন গুলি করে মারা হলো, এখানে মারা হচ্ছে, কুমিল্লায় মারা হচ্ছে, খুলনায় মারা হচ্ছে, খুলনায় মাইকে বলা হচ্ছে যে আমাদেরকে মারা হচ্ছে হলে হলে। তো এইভাবে করতে 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 কিন্তু একটা সময় চট্টগ্রামে, একটা সময় আপনার ঢাকাতে, একটা সময় আন্দোলনটা পুরো দেশে হয়ে গেল। এটা দেশে কিন্তু ছড়িয়ে যাওয়ার কথা না। কারণ হচ্ছে যখন একজন আন্দোলনকারী সে দেখতেছে তার ভাইকে মেরে ফেলছে গুলি করে, এই যে আবু সাইদ হাত মেলে দিল, এটা কিন্তু আন্দোলনের, আবু সাইদ আল্লাহ মাফ করুক, মানে সে এক জায়গায় দাঁড়িয়েছে, পুলিশ গুলি করে মেরে ফেললো, সেটা কিন্তু সিম্পল থাকতো। কিন্তু সে যে হাত মেলে দিল, এটা কিন্তু আন্দোলনের জন্য মানে এনার্জি তৈরি করছে, যে আমার ভাই হাত মেলে দিচ্ছে, হাতে কিছু নাই, তাকে পুলিশ গুলি করে মেরে ফেললো। এটা কিন্তু মানে আন্দোলনকে শক্তিশালী, গতি বাড়ালো, ওইরকম একটা ব্যাপার। তারপরে আরো কিছু কিছু ব্যাপার ছিল মনে হয়, এক বোন মনে হয় সে বলছিল ওকে প্রিয়জন, মানে পুলিশে ভ্যানে নিয়ে যাচ্ছে, সে মনে হয় বলছিল যে আমার ঘরে আমার ছোট বোন তালা মারা আছে, আমাকে ছেড়ে দেন। তো এই ব্যাপারগুলো কিন্তু এক কোন মেয়ে যেন পুলিশের গাড়ির সামনে ভাবে দাঁড়াচ্ছিল, রোকেয়া হলের সামনে মেয়েদের যে পুলিশ ছাত্রলীগের ছেলেরা যে পিটালো। তো এই ব্যাপারগুলো কিন্তু যে অনেক বছর 18 সাল থেকে প্ল্যানিং করে করে এসে হঠাৎ করে সরকার পতন, বিষয় এরকম না। ছাত্ররাই তো বলে আসতেছিল আপনার দাবি মানেন। যখন লাশ পড়তেছে তখন একটা সময় এসে মনে হলো কি যে আর 9 দফা না 1 দফা চলে যাবে। তো এটা হঠাৎ করে মানে অনেক আগ থেকে প্ল্যানিং, বিষয়টা ওরকমও না। এখন অনেক আগ থেকে বলতে অনেকের খুব থাকতে পারে যে এই সরকার তো আমাদের জ্বালাচ্ছে। আবার শেখ হাসিনা সে নিশ্চয় বললো যে মুক্তিযোদ্ধা নাতিরা পাবে না, রাজাকারের নাতির পাবে। তো এক একটা জায়গা থেকে আসলে হাসিনা ওই জায়গা থেকে ব্যর্থ হয়েছে, যে কি বলি সবই হচ্ছে ব্যর্থ হচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় না যে সরকারকে ফালানোর তো কোনো কথাই ছিল না। যখন আন্দোলন দাবিগুলো মানা হচ্ছে না, যখন লাশও পড়তেছে, সরকার নিজের শক্তি যত প্রয়োগ করার প্রশাসন দিয়ে সেটা করা হচ্ছে। গভর্নমেন্ট থেকে, স্বৈরাচার গভর্নমেন্ট থেকে তারা বললো যে এই দিনকে কালো দিবস করা হবে। কিন্তু আমরা তো দেখতেছি যে বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত জায়গায় লাশ পড়ে আছে, রক্ত আমাদের ছাত্র ভাইদের। তখন ওইটাকে আমরা সবাই মিলে বললাম যে আমরা সবাই ফেসবুকে প্রোফাইল লাল করে ফেলবো। তো ওই জায়গা থেকে অনেক প্রশাসনের ভাইয়েরাও দেখা গেছে যে কালো পতাকা সেটা বুট দিয়ে পারাচ্ছে। তো প্রতিবারটা আসলে ছাত্রদের জায়গা থেকে না, ছাত্র জনতা সবার জায়গা থেকেই এসে আসলে এই পতনটা হয়েছে। তো এখন দেখা যায় যে আসলে এই কালকে আওয়ামী লীগ ফিরে আসছে,
এরকম দেখা যায়, আমরাও দেখতেছি যে ফিরিয়ে আসতেছে। না আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ ফিরে আসবে? না, আমরা তো ফিরে আসতে দিব না, সেই সুযোগ তো আমরা রাখবো না, কারণ আমরা ভালোভাবে জানি যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদেরকে রাখবে না, এটা আমরা ভালোভাবে জানি। এবং আমরা বলতে দেশের মানুষ তারাও আসলে, আমরা এই আন্দোলনের আগে চায়ের আড্ডায় শোনা গেছে আমাদের বাপ চাচারা বলছে যে হাসিনের পতন এটা আমরা দেখে মরতে পারবো না, আমাদের বাপ চাচারা। তো এটা আল্লাহ তো করে দিছে, কারণ জুলুমকারী যত মানে অনেক বেশি জুলুম হয়ে যাবে তখন আল্লাহ তাআলার উপর থেকে ফয়সালা আসবে। আর আমরা তো খুব ভালো করে জানি যে তারা ফিরে আসলে আমাদেরকে যে রাখবে না সেটা আমরাও জানি। তারা যাতে ফিরে না আসতে পারে সেই প্রচেষ্টা আমাদের অলওয়েজ অব্যাহত থাকবে।